আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আসলে বর্তমান আমি কোথায় থাকি, কোথায় কি করি না করি সেটা তো হয়তো আপনারা অনেকেই জানেন, অনেকে হয়তো না জানতে পারেন। যে তারপরেও যারা জানেন না তাদের সবার জন্য বলতেছি, আমি একজন মালয়েশিয়া প্রবাসী। ইদানিং আমি শুধু যে মালয়েশিয়া প্রবাসীদের ক্ষেত্রে বলতেছি তা না, মনে করেন মালয়েশিয়া ছাড়াও যে অন্যান্য দেশের প্রবাসী ভাইরা আছে তাদের সবার বিষয়ে বলতেছি। মনে করেন এখন বাংলাদেশে কোনো সরকার নাই, যে সরকার আছে সেই সরকার ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারির মধ্যে সরকার যেটা নির্বাচন দেওয়ার সেটা সেই নির্বাচনটা দিবে। কিন্তু তা বাদেও আমাদের যে প্রবাসীদের দায়ভার আছে, কেমনে কোন সরকারকে আমরা ভালোবাসি বা কোন সরকারকে আমরা পছন্দ করি, সেটা অবশ্যই আমাদের ব্যক্তিগতভাবে জানানো প্রয়োজন। এই ভিডিওটাতে হয়তো আমি সকল দেশের প্রবাসী ভাইদের মতামত নিতে পারি নাই, কিন্তু তারপরেও আমার যেটা ব্যক্তিগতভাবে আমার যেটা নিজে মনে হয়েছে যে না আসলে এটা এই কথাটা বলা প্রয়োজন, বা এই কথাটা বললে আমার নিজের দিক দিক দিয়ে ঠিক মনে হবে, তো আমি সেই কথাগুলো আর কি বলতেছি। তো এখন যেহেতু আমি মালয়েশিয়া আছি, আমাদের যে ডক্টর ইউনুস সাহেব ছিলেন, উনি যে মালয়েশিয়া আসছিলেন, আমরা সাধারণ যে মালয়েশিয়ান প্রবাসীরা আছি তার প্রতি যে যেরকম একটা সম্মানবোধক, তার প্রতি যে সেরকম একটা ভালোবাসা ভিত্তিক একটা যে মনোভাব প্রকাশ করতাম, সেই প্রকাশে আমরা মনে করতাম যে আসলে উনি হয়তো মালয়েশিয়া আসলে খুব একটা অন্যরকম আমাদের জন্য সুযোগ সুবিধা হবে, এটা সেটা হবে। তো এটা অনেক আগেই ভাবতাম, যখন থেকে শুনছি যে উনি আসতেছে আসতেছে, তো সেই রকম চিন্তা ভাবনা করে আমরা খুব খুশি হইতাম। কিন্তু উনি মালয়েশিয়া আসার পরে যে এইরকম অন্যরকম কথাবার্তা বলবে, বা আমাদের যে আমরা সাধারণ মালয়েশিয়া প্রবাসীরা আছি, যেরকম ভাবে এই দেশে বসবাস করতেছি, আমাদের সুযোগ সুবিধা কি, কেমনে কোনটা কোন দিকে কি হইতেছে না হইতেছে, এইসব বিষয় তুলে ধরবে। এইসব বিষয় আমরা খুব একেবারে মনের মনের দিক থেকে খুব একটা তার দিকে আশা হয়েছিলাম। কিন্তু ঘটনা হলো যেটা ঘটছে, উনি আসার পরে মালয়েশিয়ান প্রবাসীদের বিষয়ে কতটুকু কি বলছে না বলছে ইতিমধ্যে আপনারা জানেন। তাই সেই সব কথাবার্তা বলে আমি ভিডিওটা আরো লম্বা করতে চাইতেছি না। আমি চাইতেছি যে যে কথাবার্তাটাই হোক সেটা অল্প সময়, ছোট সাপেক্ষে কথাবার্তা হোক। আসলে ভাই, এখন মনে করেন আমি এখন যে আমার যে ভিডিওটা দেখতেছেন, আসলে আমার মালয়েশিয়ান 2018 সালে যে আমি মালয়েশিয়ায় ঢুকছি, এই পর্যন্ত যে কোম্পানিতে ঢুকছিলাম সেই কোম্পানিতে আছি। কিন্তু এটা না যে সবাই আমার মতো প্রথমে যে কোম্পানিতে আসছে সেই কোম্পানিতে ঢুকছে, এরকম কোনো কোনো সিস্টেম নেই। কেন? এক এক কোম্পানি নতুন নতুন হয়, বাংলাদেশ এমবাসি থেকে এটা সেটা থেকে অন্যরকম দালাল টালালের চক্কর থেকে বলে যে ভাই তোমার এই কোম্পানিতে ঢুকবা, বাংলাদেশে 50,000, 60,000, 70,000, 80,000 টাকা বেতন পাবা, এত ঘন্টা ওভার টাইম আছে, এমন এমনটা আছে, এমন এমনটা করবা, করে তোমার যে টাকা দিয়ে যাবা 5 লাখ টাকা 10 লাখ টাকা খরচ হোক, কোনো সমস্যা নাই। তুমি যাবা, যাই 1 বছর কাজ করবে, 1 বছরের ভিতরে তোমার ঋণ আপনার আপনার এটা সেটা সব শেষ। পরবর্তীতে তখন তোমার যখন ঋণ টিন সব শেষ হবে, যেটা কামাবা ওটা ওটা তোমার নিজে। কিন্তু ভাই দালালের চক্কর বক্কর বুঝেনি কে। এখনো অনলাইনে আপনারা সার্চ করলে হয়তো দেখতে পারবেন, মালয়েশিয়া একটা দেশে আসতে গেলে সর্বোচ্চ 2 থেকে 2.5 লাখ টাকা লাগে। সেই জায়গায় 5 লক্ষ, 6 লক্ষ, 7 লক্ষ, 8 লক্ষ এবং কি 10 লক্ষ টাকা দেওয়ার পরেও কোনো প্রবাসী এমন আছে যারা আসতে পারে না। তো ওই রকম যারা আসে আসে দালালের চক্কর বক্কর এটা সেটা কথাবার্তা বলে বলে এই কোম্পানির কাজ, আসে দেখে আর এক কোম্পানির কাজ। কিন্তু যখন নিজের দেশে একটা এম্বাসির লোক অন্য দেশে পাঠাবে, কি কথা বলে পাঠাইতেছে, কি বিষয়ে পাঠাইতেছে, সেটা নিজের দেশে থাকা অবস্থায় সরকার বা অন্য কেউ বুঝতে পারে না। এই জায়গায় মালয়েশিয়ায় এসে যদি আমি বা অন্য কেউ থাক, অন্য কোনো জায়গায় যদি একটা কথা বলছে যে এই কাজটা করবে, সেই কাজটার পরবর্তী যদি অন্য কাজ পায়, সেটা না করেও যদি মনে করে যে না আমি এই বিষয়টা কমপ্লেন করলে বা এটা দেখশন করলে বা এটা আমি কারো কাছে বিচার দিলে আসলে আমার যে অধিকার সেই অধিকার ফিরে পাবো, তো সে জায়গায় আমি সেই অধিকারটা কেমনে চাবো? তো যাই হোক, এইরকম ব্যতিক্রমে ইতিপূর্বে এবং কি এখনো অনেক প্রবাসী ভাইরা আছে যারা মালয়েশিয়ায় আসছে। তো তারা আসে কি করছে, একটা কোম্পানিতে আসছে সরকারি ভাবে বা দালাল চক্করে দেখাইছে এমন এমন ভাবে এরকম ভাবে কাজ কাম চলতেছে, চলার পরে বলার পরে সবকিছু করার পরে যখন এই জায়গায় মালয়েশিয়া চলে আসছে, এসে দেখে যে জায়গায় দালাল পড়ছে 50,000, সে জায়গায় 20,000ও পুজে না। দেশে এত ঋণ পাওনা করে আসছে, অন্যরকম একটা টেনশন চিন্তা ভাবনা থাকতেই পারে। এই মালয়েশিয়ায় বন্য যেগুলো মধ্য কান্ট্রি দেশ আছে, যেগুলো দেশে আর কি সচরাচর বাংলাদেশি লোকজনরা আসে, সেসব দেশে কত টাকা বেতন ভাই? আপনাদের সাথে যখন আমি ভিডিওটা করতেছি আপনারাই বলেন কত টাকা বেতন। কিন্তু তারপরে যে কত টাকা হোক হোক, যেমন যেমনটা হোক, দালাল বলতেছে এমন এমনটা, এমন এমন সমাচার। তো আমি দেখি যাই, কি জন্য আসে লোকজন?
তারপরও দালালের ভরসায়, কেমন কোন ভরসায় আমরা যার প্রতি বিশ্বাস করি না কেন, ওটা বড় হিসাব না। আমরা যদি দেশে থাকা অবস্থায় প্রবাসীরা দালালের প্রতিও বিশ্বাস করে, সেই দালালকে ধরার দায়িত্ব হলো সরকারের, অন্য কারো কোনো দায়িত্ব না। তারপরেও যদি এখানে বাইরে দেশের ছেড়ে অন্য দেশের মাটিতে এসে যদি দেখা যায় যে একটা কোম্পানিতে বলছিল দালাল 50,000 কথা, সেই জায়গায় যদি আমি 20,000 টাকা পাই, আমি আমার কিস্তি পরিশোধ করবো কিভাবে, অন্যরকম ভাবে কি পরিশোধ করবো কিভাবে? এই জায়গায় আপনারাই বলেন যে বলার কোনো কিছু আছে? নাই। তারপরেও মালয়েশিয়ায় অনেক লোক, বাংলাদেশি প্রবাসীরা যারা দেখছে যে প্রথমে এসে দালালের কথায় ভুল করে 1 বছর 2 বছর এবং 3 4 5 বছরের জীবন লাইফটা শেষ করছে, কিন্তু করার কিছু পারে নাই, যে একটা ভালো মন্দ কিছু করবে সেই তারা কিছু করতে পারে নাই। তাইলে তার পরবর্তীতেও যদি তারা অন্য কোনো কোম্পানিতে বা অন্য কোনো জায়গায় যদি যাওয়ার চিন্তা ভাবনা করে, সেই হিসাবে যদি মালয়েশিয়ান সরকারের যে নিয়ম আইন কানুন আছে সেসব যদি অমান্য করে অন্যরকম ভাবে চলাফেরা করে, যদি তারা যদি অবৈধভাবে হয়ে যায় আজকে যদি তারা পুলিশের কাছে ধরা খাওয়ার চিন্তা ভাবনা করে বা অন্যরকম চিন্তা ভাবনা করে, করার পরে যখন একটা নিজের দেশের প্রধানমন্ত্রী বা যেমন যেমনটাই যাক বলেন, তাকে যদি আপনারা বলার কিছু চেষ্টা করেন, তো সেটা কি কেমনে কাকে কোন হিসেবে কিভাবে ব্যাখ্যা দিবেন? তো যাই হোক, আসলে আমাদের যতটুকু পর্যন্ত আমাদের যে প্রধানমন্ত্রী বর্তমান আছে, এটা হয় নির্বাচিত হোক হয় অনির্বাচিত হোক, এটা কোনো বিষয় না। আসলে আমরা যতটুকু ভরসা রাখছিলাম প্রবাসীরা, তার সেই বিষয়ে আমরা ভরসা রাখতে পারি নাই। তো আমাদের প্রবাসীদের যেরকম সাধারণ যেমনটা মন্তব্য ছিল, ওইটাই আপনাদের সাথে আপনাদের মাঝে প্রকাশ করলাম। এখন বাদ বাকি কাকে ভালো কাকে খারাপ, কি কেমন কি সমস্যা, কি বলবেন না বলবেন, এটা এখন থেকে আপনাদের বিষয়। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।